স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন নিয়ে আপনাদের সঙ্গে আছে আমি নাহিদা মিতু এবং আমি তানজিম শাফিন। এতগুলো ছাত্র জনতার মৃত্যু ঘটিয়েছে, আর একজন আমি যদি মারা যাই কিছু আসে যায় না, কিন্তু শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় আসতে হবে। খুনি হাসিনার এগেনস্টে তো মামলার জন্য আবেদন করেছি। মামলার প্রধান আসামি শেখ হাসিনা, এরপরে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদের এবং তারপরে শেখ হাসিনার খুনি পুলিশ বাহিনী। মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব। পুলিশ অনুতপ্ত, তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তা ভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই, আমরা কোনো পলিটিক্যাল কারোর আন্ডারে থাকতে চাই না, তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করবে। মৃত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক আইজিপি সহ 7 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। এজাহার হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে সিএমএম আদালত আদেশ দিয়েছেন। এদিকে হুকুমের আসামি খোঁজার হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ নিয়ে সান্ধ্যবাজার থাকছে বিস্তারিত। আমাদের আন্দোলনকে কেন্দ্র করে আহত হওয়া এবং শহীদ হওয়া ভাই বোনদের তথ্য সংগ্রহ করছি। আপনারা তথ্যগুলো দিবেন যেন সারা দেশের সকল সেই ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি। ফ্যাসিবাদী দালালরা খোয়ারে লুকিয়ে আছে, সেখান থেকে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। প্রশাসন বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য সবার জন্য ন্যায্যতার ভিত্তিতে সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে। শাফিন, দেখছিলাম আন্দোলন হত্যার দ্রুত বিচার সহ 4 দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি আন্দোলনে আহত এবং নিহতদের তালিকা তৈরিতে সকলের সহযোগিতা চেয়েছেন তারা। এ নিয়ে প্রতিবেদন থাকছে সান্ধ্যবাজারে। আমাদের উপর যত ঘটনা হয়েছে আপনাকে দুঃখের সাথে জানাচ্ছি 53 বছরে একটি ঘটনারও বিচার হয়। এই বিচারহীনতা দূর হবে আশা করি। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এটি হলো আসল জিনিস। আমরা এসেছি যে এক মানুষ এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন, আপনারা ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দেন, এটি হলো বিষয়। ধন্যবাদ। মৃত হিন্দু বা সনাতন ধর্মাবলম্বীদের ঢাকেশ্বরী মন্দিরে যারা প্রধান নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। তিনি সেখানে বলেছেন বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সাংবিধানিক অধিকার সবাই সমানভাবে ভোগ করবে। এবং শাফিন, পাশাপাশি তিনি বর্তমান সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানিয়েছেন। এ নিয়ে সান্ধ্যবাজারে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রসঙ্গ। হত্যা মামলায় এজাহারে উঠতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। একই মামলায় আসামি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ও অতিরিক্ত আইজিপি ডিএমপি কমিশনার সহ 7 জন। এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে মোহাম্মদপুর থানাকে এজাহার হিসেবে হত্যা মামলা রেকর্ডের আদেশ দেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। আর জানাচ্ছেন আসিফ ইকবাল। সারা দেশে কোটা আন্দোলন যখন তুঙ্গে, তখন দমনের অংশ হিসেবে ছাত্রদের উপর গুলি চালায় পুলিশ। তাতে 16 জুলাই প্রথম নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ, যা ছাত্র আন্দোলনকে জনমানুষের আন্দোলনে রূপান্তর করে। সেই আন্দোলনে তৎকালীন সরকার হতাহতের সংখ্যা নিয়েও নানা হিসাব দেন, যা অন্যান্য মাধ্যমের হিসেবের সঙ্গে মিল দেওয়ার চেষ্টা করা হয় রাজনৈতিক দৃশ্যপট। গণমাধ্যম সহ নানা মাধ্যমে দফায় দফায় ছাত্র পুলিশ ও জনমানুষের সংঘাতে নিহত হবার সংখ্যা 16 জুলাই থেকে 11 আগস্ট পর্যন্ত 580 জন। 4 থেকে 6 আগস্ট পর্যন্ত সরকার পতনের এক দফার আন্দোলনে 326 জন। আহত আর পঙ্গুত্ব বরণ করেছেন অজস্র।
মঙ্গলবার হুকুমের আসামি করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের 2 মন্ত্রী, সাবেক আইজিপি ও ডিএমপির কর্তা সহ 7 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন এক ব্যবসায়ী। অভিযোগে বলা হয় 19 জুলাই মোহাম্মদপুরে ছাত্র জনতার মিছিলে গুলি চালায় পুলিশ। তাতে স্থানীয় মুদি দোকানি আবু সাইদের মাথায় গুলি লাগলে সেখানেই তিনি মারা যান। তার স্ত্রী এবং সন্তান জানায় যে একটা ছেলেই তার আছে, মেয়েটার বিয়ে হয়ে গেছে, তাদের ঘরে চাল নাই, তারা আসতে পারবে না ঢাকাতে, তাদের এই খরচ দেওয়ার সামর্থ্য নাই এবং তাদের কৃষি ব্যাংকের একটা লোন আছে প্রায় 1.5 লক্ষ টাকার। এটা নিয়ে তারা এই অবস্থাতেও কৃষি ব্যাংক তাদেরকে প্রেসার দিচ্ছে। তো অবশেষে বিবেকের তাড়নায় আর থাকতে না পেরে আজকে এসে খুনি হাসিনার এগেনস্টে হত্যা মামলার জন্য আবেদন করেছি। কোটা আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর হাতে দমনের যে আদেশ তারই প্রতিফলন বলে উল্লেখ করা হয় মামলায়। হত্যার বিচার সর্বোচ্চ যেটা হয় ফাঁসি, আমি সেটাই চাই। তারপরেও আমার কথা হচ্ছে যে শুধু এই একটা না, জুলাইতে সমস্ত বাংলাদেশে যত মানুষ, যত ছাত্র, যত শিশু, যত বৃদ্ধ, প্রত্যেকের খুনের বিচার চাই। 13 আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সিএমএমে এই মামলা দায়ের করা হয়। বিকেলে শুনানি শেষে মোহাম্মদপুর থানাকে হত্যার অভিযোগ এজাহার হিসাবে রেকর্ডের আদেশ দেন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত। বিজ্ঞ আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট মোহাম্মদপুর থানাকে নির্দেশ দিয়েছেন এবং তদন্ত হবে। তদন্তের সাপেক্ষে মামলার আইনের প্রসিডিউর অনুযায়ী সর্বশেষ আমরা যতটুকু সাক্ষ্য প্রমাণ দেওয়ার চেষ্টা করব। মামলায় আরও রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ও অতিরিক্ত আইজিপি, ডিএমপি কমিশনার, যারা পরস্পর যোগসাজশে এসব হামলা ও হত্যা চালিয়েছে বলে উল্লেখ করা হয় মামলায়। সরকার পতনের পর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এটিই প্রথম মামলা দায়ের। আসিফ ইকবাল, এখন, ঢাকা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, আন্দোলনে শিক্ষার্থী হত্যায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, খুঁজে বের করা হবে হুকুমের আসামিদের। সকালে পিলখানায় তিনি একথা বলেন। পুলিশ অনুতপ্ত, তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন, কারণ আমি তো এটা মালিক না, আমি সাইন করতে পারি, এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে দেবেন। ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয় তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তা ভাবনা আমরা করছি। পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই, আমরা কোনো পলিটিক্যাল কারোর আন্ডারে থাকতে চাই না, তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করবে। আন্দোলনে হত্যার দ্রুত বিচার করা সহ 4 দফা দাবি জানিয়ে রেজিস্ট্যান্স উইক শুরু করল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত কর্মসূচি থেকে হত্যায় জড়িতদের বিরুদ্ধে সারা দেশে মামলা দেওয়ার আহ্বান জানান সমন্বয়করা। এ সময় আহত ও নিহতদের তালিকা তৈরিতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তারা। বিস্তারিত সিফাত শাহরিয়ারের প্রতিবেদনে। শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন মধ্য জুলাইয়ে রূপ নেয় ছাত্র জনতার আন্দোলনে। উত্তাল হয়ে ওঠে সারা দেশ। ছাত্র জনতার ন্যায্য দাবিকে দমিয়ে রাখতে 16 জুলাই থেকে শুরু হয় নির্বিচার হামলা। আন্দোলনে প্রাণ হারায় শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীসহ কয়েকশো মানুষ। মঙ্গলবার রাজু ভাস্কর্যের সামনে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক কর্মসূচি। এখান থেকে গণহত্যা দ্রুত বিচার করা সহ 4 দফা দাবি জানানো হয়। 4টি দাবির মধ্যে রয়েছে হত্যার বিচার নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন, সংখ্যালঘুদের নিয়ে মিথ্যাচার বন্ধের মতো বিষয়। এ সময় দেশ জুড়ে আহত নিহতের তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান সমন্বয়করা। আমরা শুধুমাত্র আমাদের আন্দোলনকে কেন্দ্র করে আহত হওয়া এবং শহীদ হওয়া ভাই বোনদের তথ্য সংগ্রহ করছি। আপনারা তথ্যগুলো দিবেন যেন সারা দেশের সকল সেই ভাই বোনদের পাশে আমরা দাঁড়াতে পারি, আর্থিক সহযোগিতা করতে পারি, চিকিৎসা নিশ্চিত করতে পারি। আগের ফ্যাসিস্ট সরকারের যারা ফুড সোলজার ছিল, যেসব সচিব ছিল, সেসব আমরা ছিল, তাদেরকে পদত্যাগের মধ্য দিয়ে, পদচ্যুতের মধ্য দিয়ে আমরা সেদিন দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই। রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মিছিল হলপাড়া ভিসি চত্বর ঘুরে শেষ হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় সমন্বয়করা বলেন, হত্যার বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। সেই সাথে জড়িতদের বিরুদ্ধে সারা দেশে মামলা দেওয়ার আহ্বান জানান তারা। ফ্যাসিবাদী দালালরা খোয়ারে লুকিয়ে আছে,
সেখান থেকে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। আমরা আজকে শহীদ মিনার থেকে ঘোষণা দিতে চাই, যতদিন তাদেরকে বিচার আওতায় আনা না হবে ততদিন ছাত্র জনতা লাশ রাজপথে লড়াই চালিয়ে যাবে। আগামীকাল সারাদিন খুনি সন্ত্রাসীদেরকে মামলা দিন। রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে যেসব স্থানে ছাত্র জনতা শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোড মার্চ কর্মসূচি পালন হবে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। বাংলাদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সাংবিধানিকভাবে সমান অধিকার ভোগ করবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো একটা গণ্ডিতে নিজেদেরকে সংকীর্ণ রাখা যাবে না। ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় শেষে একথা বলেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন আজহার লিমন। প্রায় ৮০০ বছরের পুরানো জাতীয় স্থাপনা ঢাকেশ্বরী মন্দির। গণ অভ্যুত্থানে যখন স্বৈরাচার পালিয়েছে দেশ ছেড়ে, যখন নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি, তখন দুষ্কৃতিকারীদের আতঙ্কে এই মন্দিরের সেবায়েত পুরোহিতরাও। পল্টন দাস এই মন্দিরের সেবায়েত, জিজ্ঞেস করেছিলাম কি করে কেটেছে সেই রাতগুলো। সরকার পতনের দিন আমরা খুব আতঙ্ক বিরাজমান ছিলাম। রাত্রেবেলা স্থানীয় মুসলিম আলেম ওলামা ছাত্রদল, এরপরে মূলত বিএনপি মাইন্ডের লোকজন এবং আলিয়া মাদ্রাসা থেকে একটা গ্রুপ আছে, শাহী মসজিদ থেকে একটা গ্রুপ আছে, জামায়াত ইসলামের একটা গ্রুপ আছে, মুসলিম গ্রুপদের সবাই আমাদের পাশে আসলো। তো ওরা আসাতে আমাদের সাহস আরও বেড়ে গেল এবং আমরা খুব স্বতঃস্ফূর্তভাবে এখানে বসতে পারলাম। কিন্তু এর মধ্যেও তো ভিন্ন ধর্মাবলম্বীদের উপর কিছু হামলার খবর এসেছে, আর এর জন্য রাজপথেও দেখা গেছে ভিন্ন ধর্মের মানুষদের। পরিস্থিতি যখন এরকম, তখন হঠাৎ সফরে এই জাতীয় মন্দিরে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। মহানগর কেন্দ্রীয় পূজা মণ্ডপ এলাকায় তার গাড়িবহর পৌঁছালে সেখান থেকে নেমে সেন আমলের স্মৃতি নাট মন্দিরে প্রবেশ করেন তিনি। ঢাকের তালে তাকে স্বাগত জানানো হয়। এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরোহিতদের সঙ্গে কথা বলেন, পরে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। আন্দোলনের মধ্য দিয়ে নতুন যুগের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, সংবিধান অনুসারে সব মানুষের অধিকার নিশ্চিত করাই এ সরকারের লক্ষ্য। আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত সংবিধানে আছে। আমি এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক আমি তমুক আমি, এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমরা মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকারই আমাকে দিতে হবে। কোন একটা গণ্ডিতে নিজেদের সংকীর্ণ না করে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান অন্তর্বর্তীকালীন সরকারের এই প্রধান। আমাদের মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এটি হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না, কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি নাই। সংক্ষিপ্ত এই সফর শেষে ঢাকেশ্বরী মন্দির ছাড়েন প্রধান উপদেষ্টা। গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভিন্ন সম্প্রদায়ের মানুষেরা যে আতঙ্কে আছে তা তাদের রাজপথের কর্মসূচি এবং বিভিন্ন তৎপরতা থেকে স্পষ্ট। এই পরিস্থিতিতে পরিবর্তিত সরকারের প্রধানের এই জাতীয় মন্দির পরিদর্শন এবং তাদের সাহস দেয়া এই সম্প্রদায়ের লোকদের মনোবল বাড়াতে সহায়ক হবে, এমনটি আশা করা হচ্ছে। আজহার লিমন, এখন, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে বসেছেন উপদেষ্টারা। সেখানে আছেন সহকর্মী মুন্নাফ রশিদ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মুন্নাফ, বৈঠক কতক্ষণ ধরে চলছে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে এবং বৈঠক শেষে কোন ধরনের সিদ্ধান্ত আসতে পারে কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। মিতু, শুরুতেই আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে কতক্ষণ বৈঠক চলছে, বিকেল 4টা থেকে বৈঠক শুরু হয়েছে, এখন 7টার বেশি বাজে, অর্থাৎ 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখনও বৈঠক চলছে। বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে, বেশ কিছু এজেন্ডা রয়েছে। এই যে গত 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত যে বৈঠকগুলো হয়েছে অনানুষ্ঠানিক ছিল, আজকে আনুষ্ঠানিক যে ক্যাবিনেট বৈঠক বলা হয় সেই বৈঠকটি আজকে হচ্ছে এবং এখানে যে দাপ্তরিক যে সিদ্ধান্তগুলো সেই সিদ্ধান্তগুলো আজকে আসবে।
বিশেষ করে যেসব বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে গেল কয়েকদিন ধরে, অবকাঠামোগত বা দাপ্তরিক যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো আসলে খুব বিভিন্নভাবে শোনা যাচ্ছিল, ছড়িয়ে ছিটিয়ে আসছিল। সেই সিদ্ধান্তগুলো আজকে ক্যাবিনেট বৈঠকের মাধ্যমে সেই সিদ্ধান্তগুলো দাপ্তরিকভাবে দেয়া হবে এবং সেগুলো বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেওয়া হবে। সেই সব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। তার মধ্যে আমরা যেসব বিষয়গুলো জানতে পেরেছি যে এখন পর্যন্ত 15 আগস্ট ছুটির বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে, ছুটি থাকবে কি থাকবে না সে বিষয় নিয়ে এর মধ্যে বৈঠকে আলোচনা হচ্ছে। এরবারে যে এইচএসসি পরীক্ষা এবং এইচএসসি ও সমমান পরীক্ষা যে স্থগিত হয়েছে, সেই স্থগিত পরীক্ষার বিষয়ে কবে থেকে পরীক্ষা শুরু হতে পারে সেসব বিষয় নিয়েও একটি প্রস্তাবনা এসেছে বোর্ডগুলোর পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে আগামী 11 সেপ্টেম্বর থেকে যে এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত রয়েছে সেগুলো আগামী 11 সেপ্টেম্বর থেকে শুরু করার বিষয়ে তারা নতুন রুটিন দেওয়ার ব্যাপারে প্রস্তাব দিয়েছে। সেই বিষয় নিয়েও একটি সিদ্ধান্ত আসতে পারে। এর বাইরে যে প্রশাসনিক বিষয়গুলো, যেমন পুলিশের পোশাকের পরিবর্তন, লোগোর পরিবর্তন, বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা শুনছি বিভিন্ন মাধ্যম থেকে। ষষ্ঠ উপদেষ্টাও মাঝে বলেছিলেন, কিন্তু সেসব বিষয়ে কোনো আনুষ্ঠানিক বা দাপ্তরিক কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত আসেনি। সেই বিষয়টি নিয়েও আলোচনা হচ্ছে এবং সেই বিষয়টি নিয়েও নিশ্চয়ই একটি সিদ্ধান্তে পৌঁছাবে এই উপদেষ্টারা। এবং প্রধান উপদেষ্টার নেতৃত্বে যে বৈঠক চলছে, এখন পর্যন্ত বৈঠক চলছে, বৈঠক শেষ হওয়ার পরে নিশ্চয়ই তাদের মধ্য থেকে একজন মুখপাত্র সাংবাদিকদের সাথে কথা বলবেন এবং জানাবেন যে কি বিষয়ে আলোচনা হয়েছে, কি কি সিদ্ধান্ত হয়েছে। সেসব বিষয় যখন হবে তারপরে হয়তো বা আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকদের আমরা জানাতে পারবো। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠক চলছে, সে বিষয়ে জানাচ্ছিলেন মুন্নাফ রশিদ। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৈঠকে বসেছেন উপদেষ্টারা। সেখানে দর্শক, ব্যাংক খাতকে স্থিতিশীল ও অর্থনীতিকে চাঙ্গা করার উপর গুরুত্বারোপ করেছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির সূচক ভালো করার তুলনায় মানুষের জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য ফেরানোর উপর গুরুত্ব দেওয়া হবে। বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে, যে কোনো প্রশাসনিক ব্যয় বলুন করে। দ্বিতীয়ত অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট হোক, দুটোই। বাইরের টাকা দিয়ে আনবেন, যথেষ্ট খরচ করবেন, সেটা চলবে না। স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রকিউরমেন্টের ব্যাপারে এইগুলো আমরা ইস্যু করবেন। ওই পাসিং দ্য বাক, আমার সময় ছিলাম না, আমি করি নাই, আরেকজন করে গেছে, এইগুলো কিন্তু আমি ইস্যু করবো না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসানিজ মনসুর। আব্দুর রউফ তালুকদারের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জন্য নির্ধারিত বয়সসীমা তুলে দেওয়ায় প্রস্তাব করা হয়েছে। আগে নির্ধারিত বয়সসীমা ছিল সর্বোচ্চ 67 বছর। গভর্নরের নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত এই বয়সসীমা তুলে দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের আদেশ সংশোধনের প্রস্তাব উপদেষ্টা পরিষদের সভায় রাখা হবে বলে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উচ্চ পর্যায়ের সূত্র নিশ্চিত করেছে। হিংসা বিদ্বেষ নয়, অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন চায় বিএনপি, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11:30টায় সৈয়দপুরের স্মৃতি অম্লান চত্বরে এক পথসভায় একথা বলেন বিএনপি মহাসচিব। হিন্দু সম্প্রদায়ের উপর যে কোনো ধরনের হামলা নির্যাতন প্রতিহত করতে হবে আহ্বান জানান তিনি। পথসভা শেষে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন বিএনপির এই নেতা। সরকার তারা দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে নির্বাচনের একটা পথ তৈরি করবে। সেই নির্বাচনের মধ্যে দিয়ে তখন নির্বাচন হবে, সেই নির্বাচনে রাজনৈতিক দলগুলো প্রতিযোগিতা করবে, যারা নির্বাচিত হবে জনগণের ভোটের মাধ্যমে, তারাই সরকার গঠন করবে। সুতরাং কেউ কোথাও জবরদখল করতে যেন না যায়, সেটা আপনাদের দায়িত্ব। রাষ্ট্র সংস্কার শেষে অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজনে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা দেবে সেনাবাহিনী। রাজশাহীতে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট পরিদর্শন শেষে ব্রিফিংয়ে একথা বলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
সেনাপ্রধান জানান, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, পুলিশ কিছুটা ট্রমার মধ্যে রয়েছে। অল্প কিছুদিনের মধ্যে পুলিশ পুরোদমে কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান আরও বলেন, জীবন বিপন্ন হতে পারে, ধর্ম বর্ণ নির্বিশেষে এমন অনেকেই তারা আশ্রয় দিয়েছেন। তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে এবং মামলা হয়, সেক্ষেত্রে তাদের বিচারের আওতায় আনা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে, এটার জন্য আমরা সবাই কাজ করেছি, আপনারা আমাদের সাহায্য করেছেন, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। পুলিশ বিভিন্ন থানায় অলরেডি কাজ শুরু করেছে, যেটা একটা ভালো জিনিস। আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি, তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাল্লাহ সেনানিবাসে ফেরত যাব। শান্তবাজার নিচ্ছে ছোট্ট একটা বিরতি, কিছুক্ষণের মধ্যেই ফিরবো, আবারও সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন শান্তবাজার। এক সপ্তাহের আগেই চালু হচ্ছে মেট্রো রেল। এ ব্যাপারে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব জানিয়েছেন, পুনরায় চালু করার আগেই 2-1 দিন পরীক্ষামূলকভাবে সবকিছু চালিয়ে দেখা হবে। এদিকে ডিএমটিসিএল বলছে, পুনরায় চালুর এ পর্যায়ে মেট্রো রেলের মিরপুর 10 ও কাজীপাড়া স্টেশন বন্ধ থাকবে, যা সংস্কারের পরে পুনরায় চালু করা হবে। বিস্তারিত জানাবেন আজহার লিমন। আবার যানজট ফিরেছে মিরপুরে। মেট্রো সুবিধায় জীবন যেমন সহজ হয়েছিল মানুষের, মেট্রো চলাচল বন্ধ থাকায় আবারও ফিরেছে সেই ভোগান্তি। আমি এখন আসলাম থেকে না, গুলিস্তান থেকে আসতে প্রায় 2.5 ঘন্টা লাগলো। মিরপুর 1 থেকে 10 নম্বর আসতে হাইস্ট 10 থেকে 15 মিনিট লাগে জাম থাকলেও, আমরা এখানে 40 মিনিট লাগে আসলাম। মিরপুর আর উত্তরার বাসিন্দারা বেশি ভোগান্তি শিকার হচ্ছে এই মেট্রো রেলটা বন্ধ থাকার জন্য। এই দিয়াবাড়ি থেকে মতিঝিল পুরো মেট্রো লাইনটি ঘিরে এরকম স্থবিরতা দেখা যাচ্ছে। মূলত ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বহুদিন ধরেই বন্ধ আছে এই মেট্রো রেল। মেট্রো কর্তৃপক্ষ বলছে, এই সাম্প্রতিক সময়ে মেট্রো রেল, বিশেষ করে মেট্রো রেলের মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু মানুষের প্রশ্ন, বাকি স্টেশনগুলো ঘিরে মেট্রো চলাচলে সমস্যা কি? মেট্রো রেল তো অনেক গুরুত্বপূর্ণ, এটা কেন চালু করা হইতেছে না বুঝতেছি না। না, এই দুইটার জন্য সবগুলো বন্ধ করে দেওয়া উচিত না, এই দুইটা কার্যক্রম ওরা করুক। প্রথমে তো অর্ধেক করেই চালু হয়েছিল, তো ওভাবেই 1-2টা করে স্টেশন অন হলেই সবার জন্য ভালো হয়, সবাই এটাই চায়। যেগুলো হলো ক্ষতিগ্রস্ত হয় নাই কিন্তু বন্ধ করে দিয়েছে, আমরা চাই যে সেগুলো যাতে খুলে ফেলে, যাতে মানুষ আবার আগের মতো চলাচল করতে পারে, আসা যাওয়া যায়। যে তত্ত্বাবধায়ক সরকার আছে, উনি এই ব্যাপারে বিবেচনা করে অবশ্যই যত দ্রুত সম্ভব জনগণের জন্য এই মেট্রো রেলটা খুলে দেবে। বন্ধ থাকার প্রায় 25 দিন পর মেট্রো চালু করার ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল। পুনরায় মেট্রো চালু করতে প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা নিরীক্ষা শুরু করেছেন তারা। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে জানিয়েছেন, তাদের লক্ষ্য 1 সপ্তাহের আগেই জনসাধারণের জন্য পুনরায় মেট্রো রেল খুলে দেওয়া। বলতে পারি যে 17 তারিখ থেকে মেট্রো রেল চালু হচ্ছে। তাহলে আমরা এর আগে করে ফেলবো, এটা তো আমরা প্রায় দিচ্ছি, তো এদিকে এর আগে তো আগে করে ফেলবো। আমাদের বলছে সবগুলোকে ফাংশন রাখতে হবে, চলমান কাজ, কোনো কাজ বন্ধ না। এ ব্যাপারে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, মানুষের জীবন সহজ করতে নেওয়া সব প্রকল্প যেন নিরবচ্ছিন্নভাবে সেবা দিতে পারে, সেটি কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে। মেট্রো রেলের 2টা স্টেশনে তলার আগুনে কিছু কিছু জায়গায় ডেফিনেটলি ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা হয়েছে। আগের থেকে অ্যাডভান্স বলে দেয় 1 বছর সময় লাগবে। এই ধরনের নৈতিকতা বিবর্জিত এবং নিজের সেলফ এম্পাওয়ার্ড, আমার প্রজেক্ট, আমি কেন ডিপেন্ডেন্ট হব? তাহলে আমার হোম গ্রোন হিউম্যান রিসোর্স কেন ডেভেলপমেন্টের এই প্রজেক্টটা এখানে থাকলো না? এই উন্নয়নগুলি ওই লাভজনিত কারণেই হয়েছে, পার্সোনাল ইনসেন্টিভ পাওয়ার জন্য হয়েছে। এখানে কিন্তু অনেক নজরদারিটা দিতে হবে। পুনরায় চালু করার লক্ষ্যে শিগগিরই ট্রায়াল শুরু হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। আজহার লিমন, এখন ঢাকা। দেখছেন শান্তবাজার। আমি এই
চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এদিকে রাজধানী থানাগুলোতে ধীরে ধীরে পুলিশের উপস্থিতি বাড়ছে, যদিও সাদা পোশাকে শুধুমাত্র দাপ্তরিক কাজ ও সীমিত পরিসরে পুলিশি সেবা দিচ্ছেন তারা। আর যেসব থানা আগুনে সম্পূর্ণভাবে পড়েছে, সরঞ্জাম ও বসার জায়গার অভাবে সেগুলোতে কার্যক্রম শুরু করা যাচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন পূর্ণাঙ্গ পুলিশি সেবা পেতে আরও সময় লাগবে। মাঝার মাহবুবের প্রতিবেদনে জানবো বাকিটা। রাজধানীর ওয়ারী থানা সরকার পতনের আন্দোলনে ধ্বংসযজ্ঞের এক সপ্তাহ পর চলছে পরিচ্ছন্নতা। থানার 110 পুলিশ সদস্যের সবাই ফিরলেও অবকাঠামোগতভাবে প্রস্তুত না হওয়ায় পুরোদমে কাজ শুরু করা যাচ্ছে না। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত থানাগুলোর একটি যাত্রাবাড়ি থানা। পুড়ে যাওয়া ধ্বংসস্তূপই বলছে সহসাই এখানে থানার কাজ চালু করাটা দুষ্কর। তবে এ অবস্থায় পুলিশের পাশে দাঁড়িয়েছে সাধারণ শিক্ষার্থীরা। পুলিশ জনগণের বন্ধু হবে সে বিনিময়ে স্বেচ্ছায় থানা পাহারা ও পরিচ্ছন্নতা কার্যক্রম তাদের। এখানে যে ভাঙচুরগুলো চলেছিল, যে বিধ্বস্ত হয়েছিল, এইটার রিফর্মিং এর কাজে আমরা আগ্রহী হয়ে আমরা নিজেরা এখানে কাজ করছি। চারদিন তারা যেন আমাদের বিপক্ষে আর কখনো না যায়, আমরা এটা একটা ব্রিজ তৈরির জন্য এসেছি। আমরা সহিংসতার রাস্তা না গিয়ে বন্ধুত্বপূর্ণ রাস্তায় আগালাম, যাতে আমরা প্রত্যেকটা মানুষ একটা সুন্দর সুশীল সমাজ গঠন করতে পারি। আইজিপির নির্দেশে থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা, তবে দায়িত্ব পালন করছেন সাদা পোশাকে। আন্দোলনের পর দুর্বৃত্তের আগুনে কোনো কোনো থানা সম্পূর্ণ পুড়ে যায়। এতে গুরুত্বপূর্ণ নথিসহ থানার সব আসবাবপত্রও পুড়ে যায়। লুট হয় অস্ত্র ও গুলি। এ অবস্থায় প্রাথমিকভাবে জিডি নেওয়া শুরু হলেও পুরোদমে কাজে ফিরতে সময় লাগবে। টেলিফোন লাইন কাটা, সিসি ক্যামেরা কাটা, আপনার ওয়্যারলেস কানেকশন নাই, বিভিন্ন রকম চেয়ার টেবিল খাতাপত্র নথিপত্র। আমরা এখন জানেন যে আপনার ডিজিটালে মামলার ইনভেস্টিগেশন করি, সব কিছু অনলাইনে হয়। সে অনলাইনে এখনও আমরা সেটা অনলাইন জিডি চালু করতে পারিনি, পুলিশ ক্লিয়ারেন্সও দিতে পারতেছি না এখন পর্যন্ত। তো আমরা আশা করছি যে আমরা দ্রুত সেরে উঠব যদি আমরা লজিস্টিক সাপোর্ট পাই। তবে পুলিশ প্রধান থেকে থানা পর্যন্ত ঊর্ধ্বতন সব কর্মকর্তাদের ধারাবাহিক নির্দেশনা পেলে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে প্রস্তুত অক্ষত থাকা থানাগুলো। মাননীয় কমিশনার মহোদয়ের নির্দেশ এবং আইজিপি মহোদয়ের নির্দেশ মোতাবেক আমরা কাজ করতেছি। আমরা ইন দ্য মিন টাইম আমাদের সকল অফিসার ফোর্স আমাদের থানায় হাজির আছে, সবাই আমরা কাজ করতেছি। যে কোনো বিষয়ে আমরা কাজ সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে আমরা কাজ করে দিচ্ছি। কর্মস্থলে অনুপস্থিত সব পুলিশ সদস্যকে বৃহস্পতিবারের মধ্যে কাজে ফেরার কঠোর নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাঝার মাহবুব, এখন ঢাকা। সান্ধ্যবাজারে একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার। শাফিন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং এই যে টানা 36 দিন একটা আন্দোলন চলে এবং এই আন্দোলনের সময় কিন্তু আমরা রাজপথে নানা ধরনের স্লোগান দেখেছি এবং এখন যেটা দেখতে পাচ্ছি যে দেয়ালে দেয়ালে শিক্ষার্থীরা সেই সময়ের চিত্রগুলোকে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তুলছেন। তো এখানে দুটি বিষয় কাজ করছে। একটি প্রথমত যে এই আন্দোলনে তাদের যে স্লোগানগুলো ছিল সেগুলো যাতে হারিয়ে না যায় সেটাকেও দেয়ালে জায়গা দেওয়া হচ্ছে। একই সাথে এই তারুণ্যের দেয়ালে জায়গা পাচ্ছে বৈষম্যহীন একটি বাংলাদেশের স্বপ্নের রং। জানিয়ে জাওয়াদ মাহমুদের প্রতিবেদন দেখব আমরা। শহরের দেয়ালে দৃষ্টি দিতেই চোখে পড়ছে রং তুলির খেলা। চলছে গ্রাফিতি সহ বিভিন্ন শিল্পকর্ম আঁকার কাজ। পূর্বের লেখা ঢেকে যাচ্ছে ছবি আর নতুন নতুন শব্দে। দেয়া হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ও নতুন বাংলাদেশ গড়ার বার্তা। যেগুলো দেয়ালে লেখা হয়েছিল এগুলো থাকাই ছিল, বাট আমরা চাই না যে পরবর্তীতে যারা আসবে তারা এসে আর কি এরকম এটা একটা সরকারের নামে ব্যাড কমেন্ট এগুলো না দেখাই, কারণ আমরা এখানে সরকারের নাম অনেকই খারাপ কিছু লেখা ছিল। সরকার খুন করছে, আমাদের ছাত্রদের অনেকদেরই খুন করা হয়েছে, এগুলো অনেক কিছু লেখা ছিল এখানে। তো এগুলো আন্দোলন শেষ, সরকার শেষ, তো এগুলো চলে যাক, এগুলো আর এখনই করার দরকার নেই। কটূক্তিকর কথাবার্তা অনেক স্টুডেন্ট লিখছে বা অনেক জনগণ লিখছে, ওইগুলো তো আর রাখার মতো না। আমি মনে করি আমার দিক থেকে কোনো কিছুই রাখার দরকার নেই, কারণ যেটা চলে গেছে সেটা একেবারেই মুছে দেওয়া দরকার, নতুন করে আবার বাংলাদেশ গড়া দরকার।
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেটা আসবে সেটাই আমাদের দেখতে পারে এবং আমাদের যে প্রোটেস্টটা যে হয়ে গিয়েছে হ্যাঁ গত 2 সপ্তাহ আগে সেই সম্পর্কে যেমন আমরা আমাদের দেখাতে পারি। ওটা সংরক্ষণের প্রয়োজন, এটা শেষ, ওই পর্বটা শেষ। তবে ওই ভাষাটাই একে আবার নতুন করে ক্যানভাসে ফুটিয়ে তুলছে আর কি। এটা তখন তো ক্যানভাস ছিল না। শহর বিস্তৃত এই দেয়াল চিত্র নিয়ে কেউ বা আঁকছেন প্রশ্নবোধক চিহ্ন। আমরা স্বাধীন করছি, এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, লেখাটা দরকার, সবার স্মৃতিতে থাকতো। পরবর্তী একটা সরকার আসলেও তারা বুঝতো যে না, ছাত্ররা আন্দোলন করতে পারে। স্টেপ ডাউন হাসিনা, কিলার হাসিনা, এরকম কিছু মানে ফেমাস হ্যাশট্যাগুলো যেগুলো ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে আমাদের মাধ্যমে, ওগুলা কয়েকটা স্মৃতি হিসাবে থেকে গেলে ভালো হইতো। এই স্লোগানগুলো দিয়েই কিন্তু মানুষজন ইউনাইটেড হয়েছে এবং এই স্লোগানগুলো কিন্তু এই আন্দোলনটাকে একটা দিকে লিড করছে আর কি। তো আমরা দেখতে পাচ্ছি যখন আন্দোলনটা শেষ হয়ে গেছে তো তখন আসলে বিভিন্ন পক্ষ তারা আসলে তাদের মানে ইয়াগুলো দখলে নিতে যাচ্ছে আর কি। অনেকে দেখা যাচ্ছে যে তারা তাদের আইডিয়াগুলো পুশ করতেছে। আমাদের আন্দোলনের সফলতার দিকে নিয়ে যাওয়ার একটি অন্যতম মাধ্যম ছিল দেওয়াল লেখন। নতুন একটা স্বাধীনতা উত্তর যুগে আসছি, সেখানেও যেন দেখা যাচ্ছে এরকম যে একজনের কথার উপর আরেকজনের কথা, একজনের দেওয়াল লেখনির উপর আরেকজনের দেওয়াল লেখনি চালিয়ে দেওয়া, এটি আসলে খুবই দুঃখজনক। মত প্রকাশের স্বাধীনতার পাশাপাশি অভ্যুত্থানকালীন দেয়াল লিখনগুলো সংরক্ষণ করার কথা বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক। শুধু বিশ্ববিদ্যালয় এলাকা না, পুরো বাংলাদেশেই এই পরিকল্পিতভাবে এই ছাত্রদের ব্যবহার করে এই জিনিসগুলো করা হচ্ছে এবং আপনারা দেখেন যে সব কিছু নির্দিষ্ট জায়গাগুলো সব মুছে দেওয়া হচ্ছে, মুছে দেওয়া হচ্ছে, কিছু অ্যাস্থেটিক ছবি টবি ব্যবহার করা হচ্ছে, কিন্তু এগুলা কোনোভাবে বিপ্লবের মানে যে সময়ের যে সাক্ষী এগুলা কোনোভাবে বিপ্লবের সাক্ষীকে বহন করে না। তো আমরা ছাত্র সমাজকে বলতে চাই যে এই বিপ্লবের যে চেতনা, বিপ্লবের যে স্মৃতি, এগুলো আপনারা সংরক্ষণ করুন। শুধু দেয়াল চিত্রই নয়, বৃক্ষরোপণ ও নগর পরিচ্ছন্নতার কাজ করে নতুন দেশ গড়ার প্রত্যয় তরুণ প্রজন্মের। গণ অভ্যুত্থানের সময় যে দেয়াল লেখনগুলো ছিল সেগুলো এখন পরিবর্তিত হচ্ছে পেন্টিংয়ের বিভিন্ন মাধ্যমে। পুরো শহর জুড়ে চলছে পরিবর্তনের এই কার্যক্রম। ফলে স্বৈরশাসনের স্মৃতিচিহ্ন মুছে ফেলার প্রশ্ন যেমন উঠেছে, তেমনি পুরনো দিনগুলোকে মনে না রাখার কথা বলছেন অনেকে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। সান্ধ্যবাজার নিচ্ছে আরো একটা বিরতি, একটু পরে ফিরে আসবো, আবারও সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সান্ধ্যবাজার। এবারে দেশের বাইরের খবর। বহুল প্রতীক্ষিত সাক্ষাৎকারও বরাবরের মতোই অসংলগ্ন, দীর্ঘ আর বিভ্রান্তিকর তথ্যে ভরপুর। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী কামালা তো লক্ষ্য ছিলেনই, অভিবাসীরাও বাদ পড়েনি ট্রাম্পের একের পর এক অসম্মানসূচক শব্দগুচ্ছ থেকে। মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলছে ট্রাম্পের মিথ্যা বক্তব্যের একটিরও বিরোধিতা করেননি সাক্ষাৎকার গ্রহণ করা ইলন মাস্ক। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের সঙ্গে ট্রাম্পের বহুল প্রতীক্ষিত সাক্ষাৎকার। প্রায় 2 ঘন্টার ওই সাক্ষাৎকারের পুরোটা সময়ই বেশ বন্ধুত্বপূর্ণভাবে দেখা যায় খ্যাপাটে বলে পরিচিত সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে। মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে সরাসরি প্রচারিত সোমবারের এই সাক্ষাৎকার কারিগরি ত্রুটির কারণে শুরু হয় নির্ধারিত সময়ের 40 মিনিট পর। সাক্ষাৎকার বন্ধের চেষ্টায় সংশ্লিষ্ট সার্ভার বা নেটওয়ার্কে ব্যবহারকারীরা একযোগে এক্সে প্রবেশ করে ট্রাফিকের বন্যা বইয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন মাস্ক, যদিও অভিযোগের সত্যতা যাচাই করা যায়নি। এত বিপুল সংখ্যক মানুষের সাক্ষাৎকার দেখার চেষ্টাকে অবশ্য ইতিবাচক হিসেবে উল্লেখ করে মাস্ককে স্বাগত জানান ট্রাম্প। এক হিসাবে দেখা গেছে দীর্ঘ এ সাক্ষাৎকারের এক পর্যায়ে শ্রোতার সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 13 লাখে।
প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে শেষ মুহূর্তে নির্বাচনী দৌড়ে নাম লেখানোর পর জনমত জরিপ, তহবিল সংগ্রহ আর খবরের শিরোনামে ট্রাম্পকে ছাপিয়ে গেছেন ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। শিকাগোতে আগামী সপ্তাহে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের পর তার জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। এমন সময়েই তৃতীয় শ্রেণী, অযোগ্য, কট্টর বামপন্থী উন্মাদ এমন নানা নেতিবাচক বিশেষণে কামালাকে আখ্যায়িত করেন ট্রাম্প। সাবেক প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে এতদিন বয়সের কারণে তুলোধুনো করলেও তার নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে সাক্ষাৎকারে ক্ষোভ ছাড়েন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট। We cannot have a Democrat. We cannot have her. She's incompetent. She's as bad as Biden in a different. Look, she hasn't done an interview since this whole scam started. And say what you want. This was a coup. This was a coup of a president of the United States. He didn't want to leave, and they said we can do it the nice way or we can do it the hard way. যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা চেষ্টার পরই প্রকাশ্য সমর্থন জানান বিশ্বের শীর্ষ ধনী মাস্ক। 2020 সালের নির্বাচনে তার সমর্থন ছিল ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের প্রতি। রয়টার্স বলছে, বরাবরের মতোই ট্রাম্পের এই সাক্ষাৎকার ছিল একের পর এক অভিযোগ, ব্যক্তিগত আক্রমণ আর অতিরঞ্জিত ও মিথ্যা দাবিতে ভরপুর। তারপরেও ট্রাম্পকে কথা চালিয়ে যেতে দেয়া মাস্কও অসত্য বা বিভাজন সৃষ্টিকারী বক্তব্যগুলোর কোনো বিরোধিতা করেননি বলেও উল্লেখ করা হয়। If you're a Jewish person or if you believe in Israel, if you're a person that, you know, is very pro-Israel, if you vote for her, it's worse than Biden, and Biden was bad. But if you vote for her, you ought to have your head examined. I think we're in massive trouble, frankly, with the Kamala administration, and that's my honest opinion. And I think really it's essential that you win for the good of the country for this election. অভিবাসী ইস্যুতে ট্রাম্প দাবি করেন, প্রতিবেশী বিভিন্ন দেশ নিজেদের কারাগার থেকে অপরাধীদের মুক্তি দিয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে পাঠিয়ে দিচ্ছে। অথচ গবেষণা তথ্য, অবৈধ অনুপ্রবেশকারী সহ অভিবাসীরা মিলেও এত অপরাধ করে না যে হারে অপরাধী তালিকায় নাম আছে যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্বধারীদের। সাক্ষাৎকারে 100 বছরের সবচেয়ে ভয়াবহ মূল্যস্ফীতি, মাংসের দাম 4 থেকে 5 গুণ বেড়ে যাওয়া সহ অন্তত 20টি মিথ্যা দাবি করেছেন ট্রাম্প, যা ফ্যাক্ট চেক করে দেখিয়েছে CNN। নুসহাত কামাল, এখন বিশ্ব। শেষ করছি সান্ধ্যবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন আমাদের ফেসবুকে facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।